সুপ্রিয় দর্শক, তনিক আমার দেশের আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের বিচার অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, জেলা ও দায়রা জজ, ঢাকার বিশেষ জজ আদালতের 3-এর বিচারক ছিলেন জনাব মোতাহার হোসেন। আমরা মোতাহার স্যারকে আজকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমাদের পাঠকদের উদ্দেশ্যে আপনাকে পেয়ে আমরা আনন্দিত। ধন্যবাদ স্যার, আপনি নিঃসন্দেহে মনে আছে আপনার এটা যে 2010 সালের 17 নভেম্বরের কথা, তখন আপনি ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক ছিলেন। সেদিন একটা ঐতিহাসিক মামলার জাজমেন্ট ছিল, সমগ্র জাতি সেই মামলাটার রায়ের দিকে তাকিয়েছিলেন। সেই সময়ের আইন মন্ত্রণালয় সেই খুব কনসার্ন ছিল মামলার জাজমেন্ট নিয়ে। সেই মামলাটা ছিল বাংলাদেশ থেকে অর্থ পাচার মামলার মেইন একুশ ছিলেন গিয়াসউদ্দিন আল মামুন। সেই মামলায় একজন আসামি ছিলেন জনাব তারেক রহমান, বিএনপির ওই সময়ের আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওই সময়ের বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। তো সেই মামলার জাজমেন্টটা স্যার একটু আপনার কাছ থেকে জানবো, আমাদের পাঠকদের উদ্দেশ্যে আপনি মামলার টোটাল বিষয়টা একটু তুলে ধরবেন। ধন্যবাদ। আপনার ব্যাখ্যায় যেটা আপনি বললেন, মামলাটা 2010 সালের 17 নভেম্বর, সালটা একটু ভুল হয়েছে, সালটা হবে 2013 সালের 17 নভেম্বর। 2013 সালের 17 নভেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় বিচারের রায় ছিল। এই মামলায় বিচার চলাকালে তদানীন্তন আইন সচিব নাম হলো জহুরুল সাহেব। এই জহুরুল সাহেব, বিশেষ করে জহুরুল সাহেব এবং আরও তার একজন সহকর্মী নাম হলো বিকাশ কুমার সাহা, এরা দুজন এই মামলা নিয়ে অফিসের বাইরে মাঝে মাঝেই আমাকে প্রেশার ক্রিয়েট করতে থাকে যে এই মামলাটা আপনি ভালো করে পড়াশোনা করবেন, মামলার সাক্ষী সাহেব পর্যালোচনা করবেন। এই মামলায় তারেক সাহেবকে, আসামি তারেক রহমান অর্থাৎ বিএনপি যিনি ভাইস চেয়ারম্যান, তাকে পানিশমেন্ট দিতে হবে। এই মর্মে মাঝে মাঝে আমাকে প্রেশার ক্রিয়েট করতে থাকেন। মামলাটা যখন বিচারের শেষ পর্যায়ে 17 নভেম্বর মনে হয় রবিবার ছিল, 16 নভেম্বর হচ্ছে শনিবার, 15 নভেম্বর শুক্রবার, 14 নভেম্বর বৃহস্পতিবার। 14 নভেম্বর থেকে বা এর আগেও কিছু ঘটনা আছে। এই মামলায় তারেক রহমানকে পানিশমেন্ট দেওয়ার জন্য আইন সচিব দুলাল এবং বিকাশ আমাকে বিভিন্ন জায়গায়, বিশেষ করে সরকারের খুবই প্রভাবশালী ব্যক্তিদের কাছে নিয়ে যায়, প্রেশার ক্রিয়েট করতে থাকে যে এই মামলায় তারেক রহমানকে পানিশমেন্ট দিতে হবে। যেমন ধরুন, তদানীন্তন আইন কমিশনের চেয়ারম্যান আমাদের প্রধান বিচারপতি, মহামান্য প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব, ওনার কাছে একদিন আমাকে ধরে নিয়ে যান এই আইন সচিব দুলাল। ওনার সঙ্গে বোধহয় গোয়েন্দা বাহিনীর লোকজনও ছিল, এবং আমাকে একদিন ধরে নিয়ে গেল মহামান্য প্রধান বিচারপতি খায়রুল হক সাহেবের বাসায়। গিয়ে খায়রুল হক সাহেবকে দিয়ে, মহামান্য চিফ জাস্টিসকে দিয়ে আমাকে প্রেশার ক্রিয়েট করে যে এই মামলার জন্য তারেক রহমানকে পানিশমেন্ট দেওয়া হয়। এইটা আইন সচিবের বক্তব্য, এটা আমাদের মহামান্য চিফ জাস্টিসের বক্তব্য। একজন চিফ জাস্টিস, বাংলাদেশের প্রধান বিচারপতি, তিনি ন্যায়পাল, তিনি ন্যায় বিচার দেবেন। সেটাই তো প্রশ্নটা, যে প্রধান বিচারপতি বিচার বিভাগের রক্ষক এবং তিনি হবেন বিচার বিভাগের অভিভাবক, গার্ডিয়ান, সংবিধানের অভিভাবক, জি, সর্বোচ্চ বিচার জুডিশিয়ারি বিচারালয় এপেক্স বডির সর্বোচ্চ প্রধান, বিচার বিভাগের মর্যাদা রক্ষা করা তার দায়িত্ব, ন্যায় বিচার জাস্টিস হলো কিনা সেটা তার দায়িত্ব। তিনি উল্টো
একজন ব্যক্তিকে পানিশমেন্ট দেওয়ার জন্য আমাকে প্রভাবান্বিত করতেছেন, জি হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন তিনি এবং আইন সচিব। মাঝে মাঝে আইন প্রতিমন্ত্রী জনাব কামরুল ইসলাম সাহেবও এরকম হুমকি দিতেন। কিন্তু আইন সচিব এই বিষয়টা মনে হচ্ছে যেন তার একেবারে ব্যক্তিগত বিষয়। তারেক রহমানকে খালাস যদি দেওয়া হয় তাহলে মনে হয় তার চাকরি চলে যাবে, আর পানিশমেন্ট দিলে হয়তো সে প্রমোশন পাবে, এরকম একটা জি ভাব তার কথাবার্তা বোঝা যায়। এবং তিনি যে সরাসরি তদানীন্তন প্রধানমন্ত্রী, একবারে প্রত্যক্ষ সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল, তার আচার আচরণের কথাবার্তায় একেবারে আমাদের কাছে স্পষ্ট ছিল। স্যার তাদের কাছে কি প্রধানমন্ত্রীর নির্দেশে উনি যে এ কথা উনি নিজে আমাকেও বলেছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে এই কথাটা আপনাকে বলছি যে তারেক রহমানকে পানিশমেন্ট দিতে হবে, আর পানিশমেন্ট দিলে আপনিও ভালো পুরস্কার পাবেন, বহুত পুরস্কার অপেক্ষা করছে আপনার জন্য। আপনার 3 ছেলে বিদেশে পাঠিয়ে দেবেন, আমেরিকায় পাঠিয়ে দেবেন, তাদের 50 বছরের খরচ খান্তি বাসা বাড়ি সব করে দেব, ওয়াইফকে পাঠিয়ে দেবেন। আর এখন যদি তারেক রহমানকে আপনি পানিশমেন্ট দেন এই মামলায়, পানিশমেন্ট দিলে আপনাকে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি বানিয়ে দেওয়া স্যার হবে। সেটা আমরা ওই 7 সময় দিনের মধ্যে, আমরা 15 দিনের আমরা স্যার ওই মধ্যে সময় একটা এরকম আশ্বাস, এরকম লোভ আমাকে দেখায়। জি আমি শুধু শুনি জি আর চিন্তা করি। আমি বিচার করতে এসেছি, আমি বিচারক, আমি তো সাক্ষী সাবুদ একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের সপক্ষে যদি সাক্ষী প্রমাণ থাকে, তথ্য প্রমাণ থাকে, সুনির্দিষ্ট এভিডেন্স থাকে, ডাইরেক্ট এভিডেন্স থাকে, প্রত্যক্ষ প্রমাণ থাকে, তখনই কেবলমাত্র একজন আসামিকে দোষী সাব্যস্ত করা যায়। স্যার আপনাকে একটু থামিয়ে দিয়ে আমি একটা জি। প্রশ্ন করতে চাচ্ছি বলুন। এই ধরনের, যে আপনি যেই একটা ইঙ্গিত দিলেন যে জাজমেন্টের ভিত্তিতে পুরস্কার এবং তিরস্কারের যে জি। একটা বক্তব্য, লোভ ওই সময় আমরা লালসা। দেখেছি পরবর্তীতে যে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে একটা মামলায় 2 কোটি টাকার একটা মামলা ট্রান্সফারের বিষয়ে যে জাজমেন্ট দিয়েছেন, সেই মামলায় 5 জন বিচারক ইনভলভ ছিলেন। 5 জনই কিন্তু ফরমাইশি রায় দিয়ে বলেন বা যেভাবে বলেন, 5 জনই স্যার 3 জন হাইকোর্টের জাজ হিসাবে নিযুক্ত হয়েছেন সেশন জাজ কোর্ট থেকে, আর হাইকোর্ট থেকে 2 জন আবার আপিল বিভাগে প্রমোশন পেয়েছেন। তো সেক্ষেত্রে স্যার আপনি এটা তো আমরা জানি যে জাজমেন্টটাতে তারেক রহমান খালাস পেলেন, স্যার আপনার কি দৃষ্টিকোণ থেকে কিভাবে, আপনার উপরে তো অনেক প্রেশার ছিল, অনেক ধরনের মানে প্রলোভনও ছিল, প্রলোভন ছিল, প্রেশার ছিল, তারপরে আপনি টোটাল রাষ্ট্রযন্ত্র, ওই সময় সরকারের টোটাল মেকানিজমটাই কিন্তু স্যার তারেক রহমানকে এনি হাউস পানিশমেন্ট দিতে হবে। এবং সেখানে আইন অঙ্গনের এবং সেখানে চিফ জাস্টিস সহ তারাও চাচ্ছেন এই মামলায় তারেক রহমানের পানিশমেন্ট হোক। আপনি স্যার কি কারণে এই বিপক্ষে গিয়ে? বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর প্রধান, ডিজিএফআই যে প্রধান, কে যেন, মেজর জেনারেল আকবর সাহেব, ওনার কাছেও নিয়ে গিয়েছে, ধরে নিয়ে গেছে এই আইন সচিব কামরুল সাহেব, হ্যাঁ ওনার কাছেও ধরে নিয়ে গেছে, ওনার দিয়েও থ্রেট করাবে। জি। কিন্তু ওনার কাছে নিয়ে গিয়েছিল আমাকে তারেক রহমানকে পানিশমেন্ট দিতে হবে, যাতে ডিজি মেজর জেনারেল আকবরকে দিয়ে প্রেশার দেওয়া হবে। কিন্তু ওখানে মেজর জেনারেল আকবর সাহেবের কাছে ওখানে আমাকে নিয়ে যায় যেদিন, সেই দিন আমি আগে যাই, আর আমার যাবার আধা ঘন্টা পরে আইন সচিব এবং আইন প্রতিমন্ত্রী কামরুল সাহেব ওই ডিজি অফিসে যান, ডিজিএফের ডিজি অফিসে যান। তো ওইখানে মেজর জেনারেল আকবর এই মামলায় তারেক রহমানকে খালাস বা পানিশমেন্ট দিতে হবে এসব বিষয়ে আমার সঙ্গে তার কোনো কথা হয় নাই। এমনি সে হয়তো বলেছে যে এই মামলা মোকদ্দমা এগুলো আমাদের দেখার দায়িত্ব, কিন্তু তারেক রহমানকে পানিশমেন্ট দিতে হবে এ কথা ডিজিএফআই মেজর জেনারেল আকবর আমাকে বলে নাই। এই কারণে আমার এই বিচারিক কার্যক্রম দেখে উনি আগে থেকেই আমার সম্পর্কে তার একটা স্পষ্ট ধারণা ছিল। আমি ওনার কাছে যাওয়ার পরেই আমাকে বলতেছে যে আপনার A to Z, আপনার চারিত্রিক, আপনার চাকরির সমস্ত তথ্য আমাদের কাছে আছে, আপনি একজন বিচক্ষণ, আমার খুব ভূয়সী প্রশংসা করলেন। উনি হয়তো বলার সময় পায়নি, এর ভিতরে চলে আসছে আইন সচিব এবং আইন প্রতিমন্ত্রী মহোদয়,
ওই মেজর জেনারেল আকবর সাহেবের কাছে। এসে ওই আইন সচিব দুলাল সে ওই হাত ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে বলতেছে যে তারেক সাহেবকে পানিশমেন্ট দিতে হবে, তারেক সাহেবকে পানিশমেন্ট দিতে হবে, এছাড়া হয়তো আপনার পরিণতি ভিন্নতর হতে পারে, আপনি চিন্তা করে। স্যার আপনি তো অনেক ধরনের নির্দেশনা বা ইনস্ট্রাকশন বা যে ধরনের প্রস্তাবনা পেয়েছেন, প্রলোভনও আসছিল আপনার কাছে, তো আপনি শেষ পর্যন্ত জাজমেন্টটা একটু ডিফারেন্ট হলো কেন? না, জাজমেন্ট হয়েছে তো অন দ্য বেসিস অফ এভিডেন্স, সাক্ষী প্রমাণের ভিত্তিতে তো জাজমেন্ট হবে। জি, তারেক রহমানের বিরুদ্ধে যিনি মামলার বাদী ছিলেন, জি, প্রথমে তারেক রহমানের বিরুদ্ধে ওখানে অভিযোগে বা এজাহারে কমপ্লেনে কোনো অভিযোগই দেয় নেই, ওই মামলাতে তার নামই ছিল না। প্রথমে মামলা করেছে গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে, জি। তারেক রহমানের বিরুদ্ধে মামলাই করেনি, মামলা করেছে গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে। স্যার আমরা একটু এই আমাদের পাঠকদের জন্য আসলে আমরা এই জায়গাটা ক্লিয়ার হতে চাচ্ছি যে আমরা ওই সময় গণমাধ্যম বলেন বা সরকারের পক্ষ থেকে যেই ব্রিফটা আমাদেরকে করা হতো যে বাংলাদেশে মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে, টাকা পাচারের ক্ষেত্রে যে ভয়ঙ্কর অপরাধী হলেন তারেক রহমান, আমরা এটাই জেনে আসছি। তো আমাদের পাঠকদের উদ্দেশ্য হয়তো স্যার যদি আপনি এটা একটু ক্লিয়ার করেন ফ্যাক্টসে গিয়ে আর কি, যে কথাটা আপনি বলছেন যে মামলা তো মূল একিউজড হলেন গিয়াসউদ্দিন আল মামুন, বাদীও কিন্তু তারেক রহমান নাম বলে নাই, মামলাতে নামই দেয় নাই। প্লিজ স্যার এটা যদি একটু আপনি একটু ভালোভাবে ক্লিয়ার করেন আমাদের জন্য। খাদিজা ইসলাম বাদিনী মামলা করেছে আসামি গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে। জি, আসামি তারেক রহমানের বিরুদ্ধে মামলা করে নাই, আসামি গিয়াসউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে। তারপরে সরকারের তদন্ত কর্মকর্তা যারা তদন্ত সংস্থা তদন্ত করেছে, তদন্ত করে গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে সাক্ষী প্রমাণ পেয়েছে। সাক্ষী প্রমাণ তদন্ত কর্মকর্তারা সাক্ষী সাবধান সংগ্রহ করে কোর্টে দাখিল করেছে। গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অভিযোগ দিয়ে মামলা দায়ের করেছে। গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দিয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দেয় নাই। এই ঘটনাটা ঘটে 1/11 সময়। জি, তো 1/11 পরে যখন ইলেকশন হলো, নির্বাচন হলো, নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, প্রাইম মিনিস্টার হলেন শেখ হাসিনা। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তখন এই মামলায় আবার নতুন করে তদন্তের জন্য তদন্ত কর্মকর্তার কাছে পাঠায়, কোর্ট থেকে মামলাটা তুলে নিয়ে তদন্ত কর্মকর্তার কাছে আবার তদন্তে পাঠায়, এটা পুনঃতদন্তের জন্য ফার্দার ইনভেস্টিগেশনের জন্য পাঠায়। উদ্দেশ্য হলো, এতেই বোঝা যায় যে আগে থেকে উদ্দেশ্য হলো যে তারেক রহমানকে এই মামলায় জড়িত করে তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ দিয়ে অর্থ পাচারকারী হিসেবে গোটা জাতির কাছে তদানীন্তন সরকার তাকে এইভাবে তার চরিত্র মানে কলঙ্কিত করতে চায়। এটাই ছিল মেন উদ্দেশ্য। এই জন্য প্রথমে মামলায় আসামি কলমের নাম নাই, অভিযোগ নেই, বাদী অভিযোগ দেয়নি, বাদী সাক্ষীও দেয়নি, 161 বলেনি, কোনো সময় বলে নাই। আবার তদন্ত কর্মকর্তারা তদন্ত করেও তারেক রহমানের বিরুদ্ধে কোনো কিছুই পায় নাই। ফার্স্ট তদন্ত রিপোর্ট দিচ্ছে, ওখানে তারেক সাহেবের কোনো নামই নেই। জি, আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে পরবর্তীকালে আবার মামলাটি তদন্তে দেয়, দিয়ে তখন আসামের কলমে নাম লেখে তারেক রহমান। 2 নম্বর আসামি হলো তারেক রহমান, উনিও মানি লন্ডারিং মামলায় জড়িত এবং মানি লন্ডারিং করেছেন। এই অভিযোগ দিয়ে, অভিযোগ সমর্থনে কোনো এভিডেন্স নেই। ওই বাদিনী নতুন করে তার যে বক্তব্য নেওয়া যে তারেক রহমান এই মামলা যে আপনি করেছেন, তারেক রহমানকে আমরা আসামি করতেছি, তারেক রহমানের বিরুদ্ধে কিছু সাক্ষী দেন, বলেন যে এই তারেক রহমান এই অপরাধ করেছে, সেখানে বাদিনীরও কোনো বক্তব্য তারা রেকর্ড করেনি বা অভিযোগ দেয়নি, বাদিনী অভিযোগ দেয়নি। ধরুন আমার বাড়িতে ডাকাতি হয়েছে, তো ডাকাতি হলে আমি 2 জন আসামিকে চিনতে পেরেছি, তা আমি তো তার বিরুদ্ধেই অভিযোগ দিব নাকি? রাইট, এটি তো হওয়ার কথা। তো এখন বাদিনী যাকে
কিন্তু সরকার বা তদন্তকারী সংস্থা বাদিনীকে প্রেশার দিচ্ছে। আমি এটাও শুনেছি বাদিনীকে চরম নাস্তানাবুদ করেছে এই তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য। তাকেও নাকি কাস্টডিতে নিয়ে গেছিল, মানে ওই যে কি আয়নাঘর আছে না, জি, ও তাকে আয়নাঘরে আটকে রাখছিল। আমি এটা শুনেছি, মানে আমি জানি না এটা কতটুকু সত্য। তাকেও এই আয়নাঘরে আবদ্ধ করে তার প্রতিও নির্যাতন করা হয়েছে যে তুমি এই আসামি তারেক রহমানকে এই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ দাও, সাক্ষী প্রমাণ দাও। তো সে কি বলেছে জানি না, যে তার বিরুদ্ধে সে একটি শব্দই বলেনি, একটাবার নামও উচ্চারণ করে নাই। আদালতে বাদিনী যখন সাক্ষী প্রমাণ দেয়, প্রথমে তো মামলা এজাহার দেয়, পরে তো কোর্টে এসে কোর্ট সাক্ষী নেয়। সেই কাঠগড়ায় যখন সাক্ষী দিতে আসে বাদিনী, একটি কথাও আসামি তারেক রহমানের নামই উচ্চারণ করে নেই। যার বাড়িতে ডাকাতি, যার অর্থ লুট হয়েছে, সে যদি অভিযোগ না দেয়, কোর্ট কিভাবে? স্যার জুডিশিয়ারির মধ্যে একটা ভাষা বা পরিভাষা আছে আপনার, যেটা বিচার্য বিষয়। আমরা যেহেতু কোর্টে কিছু একজন রিপোর্টার হিসেবে কাজ করি, বা আপনাদের রিপোর্টগুলো আপনাদের যে রায় যেগুলো দেন বা আর্গুমেন্ট হয়, সেখান থেকে আমরা যতটুকু রিপোর্টের জন্য নিয়ে আসি, তো সেখানে একটা বেনিফিট অফ ডাউট একটা কথা আপনারা বিচার্য বিষয় নেন। তো সেখানে তারেক রহমানকে যে আপনি খালাস দিয়েছেন, সেটা কি স্যার বেনিফিট অফ ডাউট, নাকি একবার মানে একবারে সন্দেহিতভাবে প্রমাণিত হয়েছে যে না, তিনি এই মামলায় ইনভলভ তার ছিল না বা নাই? আসামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার সপক্ষে কয়েকটা গ্রাউন্ড থাকতে হবে। যেমন আসামি যদি নিজেই দোষ স্বীকার করে যে হ্যাঁ আমি ডাকাতি করেছি অথবা অপরাধ করেছি, তাহলে সে যদি স্বেচ্ছায় দোষ স্বীকার করে, সেটা যদি সঠিক এবং সত্য হয়, তখন আদালত তাকে দোষী সাব্যস্ত করতে পারে। এছাড়া ঘটনার চাক্ষুষ সাক্ষী বা দেখা সাক্ষী যদি থাকে কোনো মামলায়, তাহলে সেই চাক্ষুষ সাক্ষী এবং দেখা সাক্ষী যদি আদালতের কাছে বিশ্বাসযোগ্য হয়, তখন বাদীর অভিযোগের প্রেক্ষিতে বা সাক্ষীদের বক্তব্যের প্রেক্ষিতে আসামিকে দোষী সাব্যস্ত করা যায়। তো এই মামলা তো আসামির দোষ স্বীকারোক্তি নেই, সে তো স্বীকার করে নেই যে এই অপরাধ করেছে, অথবা বাদীও অভিযোগ দেয়নি, বাদীরও কোনো সাক্ষী প্রমাণ নেই। একটি মামলায় অভিযোগ প্রমাণ করতে হলে অবশ্যই লোকাল সাক্ষী, স্থানীয় সাক্ষী যারা আর কি, একটা সরকারি সাক্ষী যেমন তদন্ত কর্মকর্তা বা সরকারি কর্মচারীরা সাক্ষী যেগুলো দিচ্ছে, সরকারি কর্মচারীদের বক্তব্যের ভিত্তিতে কখনো কোনো আসামিকে দোষী সাব্যস্ত করা যায় না। স্যার আমরা তো সেখানে জনাব গিয়াসউদ্দিন আল মামুন, মামলার যিনি মূল আসামি, তার বক্তব্য স্যার আমরা ওই সময় রিপোর্ট প্রকাশ মানে যেটা আসছে, যে ওনাকে যখন রিমান্ডে টর্চার করে, নির্যাতন করে দিনের পর দিন, তখনও কিন্তু উনি কোর্টে যে 164 দিয়েছেন, সেখানেও কিন্তু তারেক রহমানের নাম বলে নাই। হ্যাঁ, কোথাও নাই। মানে তার সহ আসামি যিনি মানে মূল আসামি, তিনিও তো তারেক রহমানের নাম বলেননি বলেই আমরা যতটুকু জেনেছি। সহ আসামি যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে, তার সহ অপর আসামির বিরুদ্ধে যদি অপরাধে জড়িত করে বক্তব্য দেয়, সেই বক্তব্যের ভিত্তিতেও সহ আসামিকে দোষী সাব্যস্ত করা যায় না। দুইজন আসামি, একজন আসামি দোষ স্বীকার করে বলছে 2 নম্বর আসামি তার হত্যাকাণ্ডের সাথে যুক্ত, অপরাধের সাথে জড়িত ছিল, এই বলে যদি সাক্ষী দেয়, শুধু ওই ব্যক্তির সাক্ষ্যের ভিত্তিতে বা দোষ স্বীকারোক্তির ভিত্তিতে অপর আসামিকে দোষী সাব্যস্ত করা যাবে না। এটা আমাদের দেশের প্রচলিত আইন। তাকে ওই দোষ স্বীকারোক্তির সঙ্গে আরও এভিডেন্স থাকা লাগবে, বিশ্বাসযোগ্য এভিডেন্স থাকলে তবেই অপর আসামিকে দোষী সাব্যস্ত করা যাবে। এই জন্য সহ আসামির দোষ স্বীকারোক্তির ভিত্তিতে অপর সহ আসামিকে দোষী সাব্যস্ত করা যাবে না। জাজমেন্টের দিনের একটা ঘটনা স্যার, আমি যতটুকু মনে করি, ওই সময় আমরা ঢাকা সেশন আদালতে জাজমেন্ট হবে, জাজমেন্টের পর সরকারের পক্ষ থেকে একটা রিয়েকশন, বরাবরই আমরা বড় সেন্সেশনাল যে কেসগুলো আছে, চাঞ্চল্যকর মামলা বা গুরুত্বপূর্ণ মামলা, যেহেতু সমগ্র দেশ এবং সব গণমাধ্যমগুলো ওই দিন এই জাজমেন্টের দিকে তাকিয়েছিল যে একটা জাজমেন্ট হবে, তো স্বাভাবিকভাবেই সরকার পক্ষ থেকে একটা রিয়েকশন আসবে। সেই রিয়েকশনের জন্য আমরা ওই দিন আইন মন্ত্রণালয়ে একটা লাইভ প্রোগ্রামের আয়োজন করেছিল, যে সেখানে সরকারের পক্ষ থেকে আইন প্রতিমন্ত্রী তদানীন্তন জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব বক্তব্য দিবেন এই রায়ের প্রেক্ষিতে। তো সেখানে আমাদের সবগুলো গণমাধ্যম সেই বক্তব্য দাঁড়িয়ে আছে, তিনি কিছুক্ষণ পরপর খবর নিচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই জাজমেন্টটা আসবে।
তো আমাদের সবার সামনে যখন উনি বললেন যে হ্যাঁ জাজমেন্ট হয়ে গেছে, এখন রিয়েকশন দিবে, জাজমেন্ট কি হয়ে গেছে সেটা জানার জন্য উনি ঢাকার তখনকার পিপি যিনি ছিলেন জনাব আবদুল্লাহ আবু সাহেবকে ফোন করলেন। আবু সাহেব তাকে জানাইলো যে না, জাজমেন্টটা আমাদের পক্ষে যায় নাই, আমাদের পক্ষে জানেই তার মানে যে এখানে তারেক রহমান মামলায় খালাস পেলেন, এই হলো তার বক্তব্যটা। তো তখন তাৎক্ষণিকভাবে কামরুল ইসলাম সাহেব চেয়ার থেকে দাঁড়িয়ে গেছিলেন, দাঁড়িয়ে গিয়ে আবার বসে পড়লেন। উনি সম্ভবত কমপক্ষে 2 থেকে 3 মিনিট উনি বাকরুদ্ধ ছিলেন, কোনো কথা বলতে পারেননি। তার জাস্ট পরে একটা ল্যাঙ্গুয়েজ বললেন যে আমি রিয়েকশনটা পরে দিব, রিয়েকশন দেয়নি। তার মানে সরকার খুব চরমভাবে আশাহত হয়েছে, এই মামলায় আপনি তারেক রহমানকে অভিযুক্ত করেন নাই, পানিশমেন্ট দেন নাই, সেটাই বলে। তো যদি তারেক রহমানকে আপনি পানিশমেন্ট দিতেন, সেটা আইনের কতটুকু ব্যর্থ হইতো বলে আপনি মনে করেন? আমার এই বিচার বিভাগে চাকরি করাকালে এই রায় দেওয়ার আগে বেশ কিছু ঘটনা আমার নোটিশে বা নজরে আছে, যে একটি নির্দোষ লোককে একটি লোক অপরাধ সংগঠিত করে নাই, অপরাধে সমর্থনে সাক্ষী প্রমাণ নাই, ওই দারোগার কথায় বা ওই দারোগা যেটা তদন্ত রিপোর্ট দিয়েছে, এই দারোগার তদন্ত রিপোর্টের ভিত্তিতে আমি যদি কোনো কাউকে পানিশমেন্ট দেই, কোনো বিচারক যদি পানিশমেন্ট দেয়, ওই মামলাটা যখন ঊর্ধ্বতন আদালতে যায় দেখা গেছে উচ্চ আদালত, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এরকম কোনো জায়গায় যদি দেখে যে একবারে সম্পূর্ণ নির্দোষ একজন নিরপরাধ ব্যক্তিকে একজন বিচারক শাস্তি দিয়েছে, শাস্তি দেওয়ার কোনো আইনগত ভিত্তি নেই, সাক্ষী প্রমাণ নেই, তথ্য প্রমাণ নেই, উপযুক্ত দোষী সাব্যস্ত করার মতো কোনো গ্রাউন্ড নেই, সেক্ষেত্রে ওই বিচারককেও দোষী সাব্যস্ত করেন উচ্চ আদালত, তার ডিমোশন করে দেন বা তার বিরুদ্ধে অবজারভেশন দেন, তখন সেই বিচারকও বিপদে পড়ে গেছে, এরকম অনেক দেখেছি। আমি কথা বোঝাইতে পেরেছি? এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা তো মানুষ, আমার তো মানবিক জ্ঞান বিদ্যা বুদ্ধি আছে, আর তাছাড়াও আমরা মুসলমান। ইসলাম ধর্মে এই যে ন্যায় বিচার সম্পর্কে যে সমস্ত দিক নির্দেশনা আছে পবিত্র কোরআন শরীফে, একজন ন্যায় বিচারক যেভাবে পরকালে পুরস্কৃত হবেন, ঠিক একইভাবে একজন বিচারক সত্যকে অসত্য বলে যদি রায় দেয়, অসত্যকে সত্য বলে যদি রায় দেয়, জেনে শুনে বুঝে, কাল কিয়ামতের দিনে ওই বিচারকের নাকি বিচারই হবে না, সরাসরি তাকে দোজখে নিক্ষেপ করা হবে, তার বিচার হবে না। যে বিচারক ন্যায় বিচার করবে না জেনে শুনে সজ্ঞানে, তার কোনো বিচারই হবে না। আমরা তো মুসলমান, আমরা তো এই সমস্ত বিষয়ে অবগত। আমি একটা মামলায় তারেক রহমানকে জেল দিলাম না খালাস দিলাম, এই কারণে আমার সারা জীবনের সমস্ত অর্জন সব বিসর্জন যাবে, আমি পরকালে সরাসরি দোজখে চলে যাব, এই ভিত্তিতে একজন মুসলমান হিসেবে আমি তো মুসলমানের সন্তান, একটা মুসলিম সম্ভ্রান্ত পরিবারেরই সন্তান বলা যায়। এগুলো তো আমাদের অন্তরে গেঁথে থেকে মাথায় গেঁথে থাকে, এই ভীতি, এই ওই অর্থ দিয়ে অন্য কিছু দিয়ে আপনার লোভ দেখিয়ে প্রভাব কাটিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে আমাকে কিন্তু কাবু করতে পারি। আমার মনে একই কথা, যেটা সত্য যেটা ন্যায়, আমি যত কথাই বলুক, আমি যেদিন রায়ের দিন আমি বাসা থেকে বের হই, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছি, হে আল্লাহ, আমার যদি শক্তি থাকে সামর্থ্য থাকে, আমাকে যদি মানে মানে মৃত্যুর মতো এরকম কোনো ঘটনা না ঘটায়, তাহলে আমি সত্যটাই দেব, আর যদি না দিতে পারি আল্লাহ পাক আমাকে মাফ করে দিও, যদি না দিতে পারি। কিন্তু আমার জ্ঞাতসারে আমার শক্তি সামর্থ্য যতক্ষণ থাকবে আমি সত্য প্রতিষ্ঠা করে তোমার নির্দেশ আমি পালন করব, এই বলেই কিন্তু বাসা থেকে বের হয়েছি। স্যার একটা কোশ্চেন আপনার কাছ থেকে নেওয়ার জন্য আমি অনেকদিন ঘুরছি আপনার পিছনে নেওয়ার জন্য, যে আসলে আপনি বরাবরই অ্যাভয়েড করেন বলতে আমরা দেখেছি একজন প্রধান বিচারপতি মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ত্রাণের টাকাও নিয়েছেন। হ্যাঁ, এই রেকর্ডও তো আছে, যিনি প্রধান বিচারপতি সর্বোচ্চ ব্যক্তি বিচার বিভাগের, তিনিও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ত্রাণের টাকা নিয়েছেন, মানে 10 লাখ 12 লাখ টাকা। সেই লোভ থেকে তিনি নিজেকে মুক্ত রাখতে পারেননি।
আর আপনি যে স্পিরিটের কথা বললেন, জুডিশিয়ারির কথা বললেন, বা ন্যায় বিচারের কথা বললেন, ন্যায় বিচারকের আল্লাহর কাছে যে মর্যাদা সেই কথা বললেন। তো আপনি স্যার প্রায় দীর্ঘ 12 বছর নির্বাসনে ছিলেন। আমি বরাবর আপনি কিন্তু এই জিনিসটা একটু অ্যাভয়েড করেন স্যার। আমি দেখছি, আমি কয়েকদিন ধরে ট্রাই করতেছি। আজকে স্টুডিওতে চলে আসছেন স্যার, একটু এই জিনিসটা আমাদের পাঠকদের উদ্দেশ্যে এবং আমার রিয়েলি স্যার আমি খুব নিজের কাছে অভিভূত লাগে যে আপনি নিজের বিষয়টা সবসময় একটু মানে হাইড রাখেন, গোপন রাখেন, যে আপনি জীবনের ঝুঁকি নিয়েছেন, আপনার পরিবার ঝুঁকিতে পড়েছে, আপনি লাইফ রিস্কে ছিলেন, কিন্তু সেখান থেকে আপনি 12 বছর নির্বাসনে ছিলেন। আপনার এই দুর্বিষহ জীবনের করুণ কাহিনীটা যদি একটু স্যার আমাদের পাঠকদের উদ্দেশ্যে কিছু বলেন, আমরা কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। এই মামলায় বিচার করাকালেই আমি দেখেছি সরকারের রাষ্ট্রীয় বাহিনী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি, সামরিক বাহিনীর একজন সিনিয়র মোস্ট কর্মকর্তা, মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, সবাই বিভিন্নভাবে আমাকে থ্রেট করেছে, বিভিন্নভাবে। এমনকি আমার কিছু সহকর্মীও জাজমেন্টের পরে স্যার, জাজমেন্টের আগে আগে জাজমেন্টের আগে আমার 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 প্রাণনাশের হুমকিও দিয়েছে আমার কলিগরা, যে তুমি যদি এই জাজমেন্ট তারেক রহমানকে খালাস দাও তাহলে তোমার হাড়গোড় কোনো কিছু পাবে না, তোমার আত্মীয় স্বজন। এভাবে আমার চেম্বারে এসে হুমকি দিয়েছেন সিনিয়র বিচারকরা, আমার কলিগরাই। তো আমার কথাই একটাই, আমি যেটা সত্য, যেটা ন্যায়, যেটা আমার কাছে প্রমাণিত হবে যে এটা সত্য। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তারেক রহমানের বিরুদ্ধে স্থানীয় সাক্ষীদের সাক্ষীর ভিত্তিতে মানুষ তো বিচার করে রায় দিয়ে শাস্তি দেবেন, একটি শব্দ উচ্চারণ করে নাই। একজন স্থানীয় সাক্ষী একটি কথাও বলে নাই, নামই উচ্চারণ করে নাই। কোথায় সাক্ষী? কোনো সাক্ষী নেই, জিরো এভিডেন্স। একজন জিরো এভিডেন্স একটা ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রমাণ নাই, আমি শাস্তি দেব, জেল দেব, এই জন্য আমি এখানে বসছি। এই জন্য দেশের জনগণের অর্থ খরচ করে আমার কাছে টাকা পয়সা দিয়ে আমাকে পুষতেছে। আমি একজন নিরীহ লোককে পানিশমেন্ট দেওয়ার জন্য এই লেখাপড়া শিখে এত জ্ঞান, এত বিদ্যা, এত বুদ্ধি অর্জন করে সমাজের এত মানে বিবেকবান একটা প্রতিষ্ঠানের এক জায়গাতে বসিয়ে রেখেছে এই কাজ করার জন্য। এটা আমি কোনোদিনও আমি বিবেকের সহায়তা নেই। আমাকে প্রধান বিচারপতি মহোদয় বলেছেন, আইন সচিব বলেছেন, ভয় দেখাচ্ছেন, থ্রেট করছেন, আমি কখনোই কেয়ার করি না। আমি একই কথা বলেছি, ভাই আইন অনুভাবে এই মামলার রায় হবে এবং আপনারা নিশ্চিত সরকার এবং জনগণ ন্যায় বিচার পাবে, এই কথাই বলেছি। আপনি কি প্রস্তুত ছিলেন এই জন্য একটা পানিশমেন্ট আপনার উপর তো আসবে, মানে নির্বাসনে যাওয়া, ফ্যামিলির উপরে টর্চার, নির্যাতন? স্যার আপনি কি আমার এই শাস্তি থেকে তো আমি পরকালের শাস্তি ভয় তত্ত্ব করে কাঁপি। আমার অন্তত ওইটার জন্য কেঁপে উঠে ভয়ে। কি কথা বলে! আমার এই শাস্তি কি বড় বড় শাস্তি নেই আমাকে? ঠিক আছে, আমি এটা মনে করি না যে আমি পানিশমেন্ট যদি না দিই তাহলে আমাকে এত বড় শাস্তি আমাকে ভুগতে হবে। আমাকে সত্যিকারই প্রাণনাশের জন্য চেষ্টা করবে, ওরা কত পরিকল্পনা করেছে আমাকে হত্যা করার জন্য। আমাকে এই মামলা রায় দেওয়ার পরে আমাকে গুম করার জন্য এই আইন সচিব সশস্ত্র বাহিনীর সাথে, গোয়েন্দা বাহিনীর সাথে আলাপ করেছে। সেই আলাপের একটি তথ্য থেকে জানতে পারি আমাকে কেউ খুন করতে রাজি হয় নাই। একজন পুলিশ কর্মকর্তা ওই সময় লন্ডনে ছিলেন, আইন সচিব নিজে তার সাথে ফোন করে কথা বলেছে। তার এই কল রেকর্ড আমি সংগ্রহ করেছিলাম। ওই কল রেকর্ডে জানতে পারি আমি তো রায় খালাস দিয়েছি, খালাস দেওয়ার পরে আমি যেন কোনো ক্রমেই দেশ থেকে বা জীবন নিয়ে পালা যেতে না পারি, এই কারণে আইন সচিব নিজে একজন লন্ডনে কর্মরত ছিল অথবা ট্রেনিংয়ে ছিল একজন পুলিশ কর্মকর্তা, তার সাথে কথোপকথন করেছে এবং সে বলেছে যে উনি তো যার কয়েকদিন পরেই অবসরে যাবে, ঠিক অবসরে যে অফিস থেকে বাসায় যাবে ঠিক সেই মুহূর্তে তাকে কিডন্যাপ করে তার ডেড বডি গুম করে দেবে, এইটা প্ল্যান ছিল। এই কথোপকথন আমার কাছে ছিল। আমি যখন দেশ থেকে পালিয়ে যাওয়ার আগে আমি আন্ডারগ্রাউন্ডে ছিলাম, প্রাণ ভয়ে পালিয়েছিলাম। আমার কাছে ওই 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 পেন ড্রাইভটাও ছিল, কিন্তু যেখানে পালিয়েছিলাম ওখান থেকে এক জায়গা থেকে আর এক জায়গায় পালানোর সময় ওই জিনিসগুলো আর নিতে পারিনি, আমি পাইনি, আর হারিয়ে গেছে আর কি ভয়ে।
স্যার কতদিন আত্মগোপনে ছিলেন দেশে স্যার? অবশ্যই ওই জীবনটা, ওই সময়টা আমরা খুব ধারণা করছি যে মানে আশঙ্কা ছিল আমাদের যে আপনার উপরে অনেক টর্চার নির্যাতন আসবে। ওটা তো যে ওরা নিশ্চিত আমাকে খুন জি, করবে। তো আপনি আমি একজন সামান্য কর্মচারী ছিলাম এদেশের বিচার বিভাগের। আমার শক্তি আর কতটুকু? রিটায়ারমেন্টের পরে তো আমি সাধারণ নাগরিক। এখন রাষ্ট্রের এত বড় বাহিনীর বিরুদ্ধে আমি লড়াই করে, এই লড়াইকে আমি লড়াই মনে করিনি। আমি এক জায়গা থেকে পুরা ডিটারমেন্ট ছিলাম যে আমি যেটা সত্য, যেটা ন্যায় বিচারে, আইনের দৃষ্টিতে, বিবেকের দৃষ্টিতে আমি সত্য প্রতিষ্ঠিত করব। নেক্সট যা হয় হবে। আমি কাউকে কেয়ার করিনি। আমি খালি ভয় করেছি আল্লাহকে, আল্লাহর নির্দেশকে, আল্লাহর হুকুমকে, পবিত্র কোরআনের। মানে সততা যে মানুষের জীবনের একটা বড় শক্তি, আপনার কাছ থেকে আমরা শিখছি স্যার। স্যার জাজমেন্টের ক্ষেত্রে কি আপনি আসামি তারেক রহমানকে মাথায় আসছে নাকি স্যার, নির্দোষ সাব্যস্ত খালাস দিয়েছি? নাকি স্যার আপনার যে একজন সিম্পল আসামি, যে আপনার আইনের ভিত্তিতে স্যার আপনি যেই মামলার আর্গুমেন্ট, সওয়াল জবাব এবং পর্যালোচনা, সেখানে কি আপনার মাথায় এটা আসছিল যে তারেক রহমানকে আপনি বিচার করতে যাচ্ছেন, নাকি একজন আসামিকে? বাংলাদেশের 18 কোটি মানুষ কোনো না কোনোভাবে আসামি হতে পারে, আপনার মাথায় কি স্যার এটা কাজ করছিল কিনা এই ধরনের প্রেক্ষাপটটা? আমার কোর্টের একজন মামলার একজন আসামি, সে কত বড় প্রভাবশালী, কত ছোট, কত ক্ষমতাধর, কে কত ক্ষমতাধর, বাদী কত ক্ষমতাধর, এগুলো আমি কখনোই কোনোদিনও আমার বিচারকালে, বিচারিক জীবনে আমি কখনোই এগুলো চিন্তা করিনি। আমি শুধু চিন্তা করেছি যে আমাকে আইন কোন নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশটা ন্যায় নীতি বোধক কিনা। এটাই আমি বারবার আমার জীবনে পালন করেছি। আমি আমার ছাত্র অবস্থায় আমি বিচারক ছিলাম, আমি গ্রামের বিচারক ছিলাম। আমি একটা নিভৃত পল্লীর ছেলে, এত নিভৃত যে আমি যখন পাকিস্তান পরে লেখাপড়া করি ওই হাই স্কুলে, আমার বাড়ি থেকে 18 কিলোমিটার যাতায়াত করতে হতো। আমি কিন্তু পায়ে হেঁটে 18 কিলোমিটার পায়ে হেঁটে এই 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 বিল, নদী, খাল বিলের পানি, কাদা মাটি, এগুলো কিন্তু 18 মাইল প্রতিদিন 18 কিলোমিটার হেঁটে এসেছি, গিয়ে লেখাপড়া শিখেছি। এত নিভৃত জায়গা, সেই অঞ্চলের, সেই জায়গার আমি মানুষ। সেই এলাকার, আমার গ্রামে অনেক প্রভাবশালী লোক আছে। আমি যখন ছাত্র তখন আমাকে গ্রামের মানুষ গ্রাম প্রধান বানিয়ে দেয়। আমি যখন স্টুডেন্ট, কারণ আমার বৈশিষ্ট্য, আমার চারিত্রিক বৈশিষ্ট্য বা আমার স্বভাব, আমার সামাজিক উঠা বসা, এগুলো দেখে মানে এই, যদিও আমাদের পারিবারিক একটা ঐতিহ্য ছিল, তারপরেও আমি তো ছাত্র অবস্থায় গ্রামের লোকে আমাকে এইভাবে, আশপাশের লোক, এলাকার লোক এইভাবে আমাকে মানত। এই কাজটা কিন্তু আমি ছাত্র অবস্থায় কিন্তু বিচার কাজ করেছি, গ্রাম সালিশ করেছি, বহু বিচার কাজ করেছি আমি। তারপর দেখলাম যে লেখাপড়া শিখে যে বিচারিক হয়ে গেলাম, আল্লাহ পাকের ইচ্ছা আমাকে ওই দায়িত্বটা দিল। আমি চেষ্টা করেছি, শতভাগ চেষ্টা করেছি, এবং আমার মনে হয় এটা বেশি বলা অতিরঞ্জিত হবে না, আমার মানে 100% মানে ম্যাক্সিমাম মামলা সুপ্রিম কোর্টে গিয়ে বহাল হয়েছে, ম্যাক্সিমাম। বিশাল সাকসেস স্যার, এটা বিচারকের জীবনে সবচেয়ে বড় সফলতা এটা স্যার। আমি জানি না আমার থেকে বেশি কোন কোন বিচারকের মামলা সুপ্রিম কোর্টে বহাল হয়েছে। আমি খেয়াল করে দেখেছি তো, ম্যাক্সিমাম মামলা। আমি বহু মামলায় কনভিকশন দিয়েছি, কিন্তু তার বোধহয় 2% আসামিও খালাস পায় নাই। 98% মামলা কমপক্ষে সুপ্রিম কোর্ট থেকে আপিল হয়েছে। বিশাল স্যার, মানে জীবনের সাকসেস স্টোরির মধ্যে এটা অন্যতম একটা। অধিকাংশ মামলায় কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে কনফার্ম হয়েছে। মানে সুচিন্তিত এবং খুব কঠিন পর্যালোচনা করে আপনার বুদ্ধি যতটুকু আল্লাহ পাক দিয়েছে সেই দৃষ্টিকোণ থেকে বিচার কাজ করেছি। তো আমরা শেষ দিকে আসছি স্যার, আরেকটা কোশ্চেন আপনাকে করতে চাচ্ছি, আপনাকে পেয়েছি আমরা, যে স্যার আপনি যে সময় জুডিশিয়ারি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, এখনও জুডিশিয়ারি আছে, তো আপনি স্যার একটু জুডিশিয়ারির যেই মানে যে দুর্বলতাগুলো গত 15.5 বছরে বিচার বিভাগকে যেই পর্যায়ে গিয়ে পড়ছিল স্যার, ন্যায় বিচার একটা কথা ছিল যে বিচারের বাড়ি নীরবে নিভৃতে কাঁদে। সাবেক আমাদের অ্যাটর্নি জেনারেল রফিকুল স্যার আদালতে এই কথাগুলো বলতেন, অনেক গুরুত্বপূর্ণ মামলাগুলো যখন আদালতে উনি সুপ্রিম কোর্ট ট্রায়ালে যেতেন, উনি বলতেন যে মাননীয় আদালত, আজকে আপনার কাছে আমরা করুণ ভিক্ষা যাচ্ছি, একটা ন্যায় বিচারের জন্য একটা মামলা নিয়ে আসছি,
আপনি রাজনৈতিক বিবেচনায় বিচার করছেন। যখন এই বিচারে এই রাজনৈতিক হাওয়া পরিবর্তন হবে, শুধু আপনার এই মামলার জাজমেন্ট নয়, আপনি নিজেও পরিবর্তন হবেন, এই জন্য আক্ষেপ করতেন স্যার। এই গত 15.5 বছরে আওয়ামী লীগের টেনিয়রটাতে বিচার বিভাগের এই করুণ হাল ছিল। তো স্যার, আপনার এই বিচার বিভাগের বিষয়ে আপনার পর্যবেক্ষণ এবং আমাদের জাতির বিচার উদ্দেশ্যে। বিষয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, খুবই মূল্যবান একটা বিষয়, খুবই খুবই গুরুত্ব সহকারে এই বিষয়টা জাতি খেয়াল করে। দেখুন, আমরা অনেক সংগ্রাম, অনেক লড়াই, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক রক্তক্ষরণের ফলে আমাদের রক্তের বিনিময়ে, লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল। স্বাধীনতা অর্জনের পরপরই আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের যে প্রধান আদর্শ, যেটা আমরা স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্রে পাই, সুবিচারের কথা, ন্যায় বিচারের কথা এখানে উল্লেখ আছে। তো সেই ন্যায় বিচার স্বাধীনতা যুদ্ধের পর, দেশ স্বাধীনের পরপরই, দেশ স্বাধীনের সঙ্গে সঙ্গেই আমাদের সেই ন্যায় বিচারের সমস্ত পথ ধ্বংস করে ফেলা হয়েছে। এটা আমি পেলাম সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টে। 16th অ্যামেন্ডমেন্ট কেস একটা বলে, 16th অ্যামেন্ডমেন্ট কেস। সেই কেসে CLR 2017 স্পেশাল ইস্যুতে আমি পেলাম যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরপরই আমাদের ন্যায় বিচারের সমস্ত পথ ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জাজমেন্টটা লিখেছেন মহামান্য প্রধান বিচারপতি SK সিনহা। উনি কিন্তু এই কথাটা তার রায়ে উল্লেখ করেছে। দেশ স্বাধীনের পরেই গণতন্ত্র ধ্বংস করে ফেলেছে, আইনের শাসন ধ্বংস করে ফেলেছে। উনি বলেছেন ব্যানানা রিপাবলিক। জি, রাইট। উনি এই কথাটা তার রায়টা আমাদের সচেতন সব মানুষকেই পড়ে বোঝা উচিত। 16th অ্যামেন্ডমেন্ট কেস ওটাকে বলা হয়, 16th অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনাল কেস। এটা 2017 সনের CLR স্পেশাল ইস্যুতে ওই জাজমেন্টটা বিস্তারিত রায়টা উল্লেখ আছে। সেখানে দেখেছি আইনের শাসন ধ্বংস করে দিয়েছে। আইনের শাসন নাকি আমরা কল্পনাও করতে পারি না। আমাদের দেশে আইনের শাসনই নেই। কবে থেকে? দেশ স্বাধীনের পর থেকেই আইনের শাসন নাই, গণতন্ত্র নেই, গণতন্ত্র ধ্বংস করে ফেলেছে। একটা স্বাধীন দেশে জাসদের নেতারা তারা দাবি করেছে 30,000 লোক তাদের খুন হয়েছে 3.5 বছরে, তার অধিকাংশ হচ্ছে মুক্তিযোদ্ধা। আমরা স্বাধীন দেশে কেন, এছাড়াও আরও প্রায় 15-16 হাজার, প্রায় 50,000 কাছাকাছি লোক একটা স্বাধীন দেশে মৃত্যুর কোনো কারণ ছিল না, হত্যার কোনো কারণ, এগুলো সব হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কোনো ন্যায় বিচার ছিল না, সুবিচার ছিল না। আজও পর্যন্ত সুবিচারের যে সুস্পষ্ট নীতি, সেটা আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়নি। একটি মাত্র কারণ, অন্যতম কারণ, প্রধান কারণ আমাদের এই সংবিধান। সংবিধানে আমাদের ন্যায় বিচারের ব্যবস্থা নেই। আপনারা শুনলে হতবাক হবেন, সংবিধানে লেখা আছে, সংবিধান লিখেছে শুধু ক্রিমিনালরা সুবিচার পাবে। আর্টিকেল 35 ধারা 35 ক্লজ 3, আর্টিকেল 35 ক্লজ 3 আমাদের সংবিধানে ওই 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 ওখানে লেখা আছে যে এই দেশে শুধু ক্রিমিনালরা সুবিচার পাবে, আর যারা ভিকটিম, যারা অপরাধের কারণে শিকার হয়, ক্ষতিগ্রস্ত হয়, তারা সুবিচার পাবে, এ কথা বলা নেই। ডিফাইন করবেন স্যার একটু বিষয়টা? আর্টিকেল 35 হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস বা মানবাধিকারের একটা চ্যাপ্টার আছে সংবিধানের, চ্যাপ্টার নম্বর 3, সংবিধানের অধ্যায় নম্বর 3। সেই আর্টিকেল 26 থেকে 47 পর্যন্ত মানুষের যে অধিকারগুলো, এগুলো বিন্যস্তভাবে বলা আছে। এখন ন্যায় বিচার সম্পর্কে বলা আছে কোন 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 ধারায়, কোন আর্টিকেলে? আর্টিকেল 35 ক্লজ 3-তে বলা আছে কারা ন্যায় বিচার পাবে। ওখানে বলা আছে শুধু ক্রিমিনালরা ন্যায় বিচার পাবে।
এই ধারাটা কোত্থেকে এনেছে? এই ধারাটা এনেছে জাতিসংঘের মানবাধিকার, সার্বজনীন মানবাধিকারের যে ঘোষণা 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘ থেকে হয়। সেই জাতিসংঘের মানবাধিকারের ঘোষণায় 30টি মানবাধিকার চিহ্নিত করা হয়েছে। 30টার মধ্যে 8 নম্বর ধারায় বলা আছে কে কে সুবিচার পাবে। ওখানে বলা আছে সুবিচার পাবে কারা? সুবিচার পাবে মামলার যারা বাদী, ক্ষতিগ্রস্ত হয়ে মামলা করে, বাদী সুবিচার পাবে। আবার বলা হয়েছে যিনি ভিকটিম, অর্থাৎ একজন লোককে আঘাত করে তার চোখ নষ্ট করে দেওয়া হয়েছে, তার হাত কেটে ফেলা হয়েছে, সে ক্ষতিগ্রস্ত হয়েছে, শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছে, সেই ব্যক্তি হলো ভিকটিম। আর বাদী আমার সন্তানকে কেউ হত্যা করেছে, তা আমি তার বিরুদ্ধে মামলা করেছি, আমি হলাম বাদী। আমার তোমার সন্তান হারানোর ফলে আমি তো ক্ষতিগ্রস্ত হয়েছি, তাই না? আমি বাদী, তাহলে আমি সুবিচার পাইতে পারি। আর যিনি ভিকটিম, ক্ষতিগ্রস্ত হবে নানাভাবে, তিনিও সুবিচার পাইতে পারে। আর একটা হচ্ছে যার বিরুদ্ধে মামলা করা হয়েছে, আসামি, অভিযুক্ত ব্যক্তি, সেও আদালতের কাছে, ন্যায় বিচার আদালতের কাছে সুবিচার চায়। এই 3টা শ্রেণী সুবিচার পাবে। এ কথা কোথায় বলা আছে? জাতিসংঘের মানবাধিকার আইনে। ওখান থেকে এই আইনটা এনে বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হয়েছে। যুক্ত করার সময় এই বাদীর কথা ভুলে গেছে বা বাদ দেওয়া হয়েছে, আর যারা ভিকটিম তাদের কথাও বাদ দেওয়া হয়েছে। তার মানে আমাদের সংবিধানটা লেখা হয়েছে ক্রিমিনালদের জন্য। এ কথা কোথায় আছে? এ কথা আমাদের সংবিধানে আছে। এদেশে সুবিচার পাবে কেন মানুষ? যারা ভিকটিম, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাদের ধন সম্পত্তি লুট হয়ে যাচ্ছে, তারা কেন ন্যায় বিচার পাবে? আমাদের সংবিধানে এটা লেখা নেই। আমাদের সংবিধান, এটাকে গণতান্ত্রিক সংবিধান কোনো ক্রমেই বলা যায় না। কোনো ধাঁচেই এই বাংলাদেশের সংবিধান 72 সালে যেটা রচিত হয়েছে, এটাকে জনগণের সংবিধান বা গণতান্ত্রিক সংবিধান বলা যায় না। এই জন্য সংবিধান লেখার সঙ্গে সঙ্গে ওই সপ্তাহে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে বলেছিলেন, মুজিবর, তোমার এই সংবিধান আমি মানি না, ছেড়ে ফেলে দিলাম। এই সমস্ত কারণে, বহু কারণে এই সংবিধান বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য লেখা হয় নাই। এই সংবিধান লেখা হয়েছে ভারতীয় হিন্দুত্ববাদের আদর্শ বাস্তবায়নের জন্য। এ কথা আমি জজ মোতাহার বলছি না। এ কথা কে বলেছে জানেন? এ কথা বলেছে জাপান গভর্নমেন্ট, এ কথা বলেছে আমেরিকান গভর্নমেন্ট, এ কথা বলেছে ব্রিটিশ গভর্নমেন্ট, এ কথা বলেছে আমাদের অল ইন্ডিয়া মুসলিম লীগ, যারা হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছে দীর্ঘ সময়, শত শত বছর ধরে, তারাও একই কথা বলে গেছে। 2013 সালে এই জাপান আমাদের এই বাংলাদেশে যখন কি হত্যাকাণ্ড ঘটলো 5ই মে শাপলা চত্বরে, এই হত্যাকাণ্ডের পর জাপান গভর্নমেন্ট একটা তদন্ত করে দেখে যে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বারবার এত গণহত্যা কেন হবে? প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকাকালে হাজার হাজার লোক ওখানে খুন হলো। কেন খুন হলো? তার পরবর্তীকালে খুন আর খুন, খুনের দেশ, এত রাহাজানি, এত সন্ত্রাসী কেন হচ্ছে? এটা 2013 সালে এই শাপলা চত্বরের ঘটনার পর জাপান গভর্নমেন্ট এটা ইনভেস্টিগেশন করে সেই ইনভেস্টিগেশন রিপোর্টটা জাপান টাইমসে 2013 সালের মে মাসে প্রকাশিত হয়। 2013 সালের মে মাসে জাপান টাইমসে এই নিউজটা প্রকাশিত হয় যে ওই যে 72 সালে যে সংবিধান লিখছে, এই সংবিধানটাই মেন কারণ। এই দেশে দুঃশাসন, এই দেশে নৈরাজ্য, এই দেশে হিটলারি শাসন, এই দেশে জালেমের শাসন বারবার কায়েম হচ্ছে ওই 72 সালের সংবিধানের কারণে। কে বলছে? জাপান গভর্নমেন্ট বলছে। আবার আমাদের সংবিধানটা যখন লেখা হয় 1972 সালে সংবিধান লেখা হয়, 1972 সালের ঠিক 1.5 মাস পরে আমেরিকান গভর্নমেন্ট তারা জানতে চায় যে বাংলাদেশ স্বাধীন হলো 71 সালের যুদ্ধ করে 16ই ডিসেম্বর স্বাধীন হলো, সদ্য স্বাধীন দেশ একটা সংবিধান লিখলো 1 বছরের মধ্যে। 1972 সালে 16ই ডিসেম্বর সংবিধান লেখা হয়। এই সংবিধানটা কেমন লিখলো আমেরিকান গভর্নমেন্ট এটা ইনভেস্টিগেশন করে দেখে
যে এই সংবিধান একটা ইন্টারেস্টিং ডকুমেন্ট, ওরা বলতেছে এই সংবিধানটা যুদ্ধ করেছে যে সমস্ত আদর্শের জন্য, সেই আদর্শ বাস্তবায়নের জন্য এই সংবিধান লেখা হয় নাই। এই সংবিধান লেখা হয়েছে হিন্দুত্ববাদী আদর্শ বাস্তবায়নের জন্য। এটা তো একটা ইন্টারেস্টিং ডকুমেন্ট। এই নিউজটা কবে পাবলিশ হয়? 1972 সালে 16ই ডিসেম্বর সংবিধান লেখা হয়। জি ঠিক 1 মাস 15 দিন পরে, অর্থাৎ 1973 সালের 2রা ফেব্রুয়ারি এশিয়ান সার্ভে রিপোর্টে আমি যে কথাগুলো বললাম জি এই কথাগুলো প্রচারিত আছে। এটা তো একটা ইন্টারেস্টিং ডকুমেন্ট। বাংলাদেশ শেখ মুজিব একটা সদ্য স্বাধীন দেশে সংবিধান লিখবে স্বাধীনতা যুদ্ধের আদর্শকে সামনে রেখে। স্বাধীনতা যুদ্ধের আদর্শ বাদ দিয়ে হিন্দুত্ববাদী আদর্শের সংবিধান লিখেছে। এ কথা কে বলেছে? আমেরিকা বলেছে। এ কথা আপনি এখন যদি গুগলে সার্চ দেন এই তথ্যটা পাবেন। ওই সংবিধানই কিন্তু আমরা মেনে চলে আসতেছি 53 বছর যাবৎ। তো কেন ন্যায় বিচার পাবেন? ন্যায় বিচারের সংবিধান তো এটা না। এটা হচ্ছে উদ্দেশ্য হলো এখান থেকে ইসলাম উৎখাত করা, এখান থেকে মুসলমান ধর্ম, মুসলমান সংস্কৃতি, মুসলিম কালচার, মুসলমানদের প্রতিষ্ঠান, নামাজ ঘর, মসজিদ, ঈদগাহ, কবরস্থান এই ভারতবর্ষের মাটি থেকে উচ্ছেদ করা, যেটা এখন চলতেছে ভারতে। সারা ভারতবর্ষে মুসলিমদের বিরুদ্ধে উৎখাত চলতেছে। এই উদ্দেশ্যেই এই সংবিধানটা লেখা হয়েছিল। সংবিধানের আদর্শ কয়টা? 4টা। রাষ্ট্র পরিচালনার নীতি 4টা। এই যে কি বলে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এটা আমাদের যুদ্ধের নীতি নয়, আমাদের যুদ্ধের আদর্শ 9টা। আমরা মানুষের মুখে আমাদেরকে শেখা আর কি 3টার কথা বলে: সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে এই 3টার কথা আমরা আমাদের এই পণ্ডিতদের মুখে যারা লেখাপড়া শিখেছে টিচাররা আবার আমরা বলে নো, নট 3টা, 9টা আদর্শ। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে 9টা আদর্শের কথা উল্লেখ আছে, এবং এই 9টা আদর্শ আমি সারা পৃথিবীর সংবিধান কম্পারেটিভ স্টাডি করেছি। এত বড় উৎকৃষ্ট দলিল আমি পৃথিবীতে তেমন আর পাইনি। কিন্তু একজন ব্যক্তি, তার নাম হচ্ছে উইলিয়াম মন্টেগোমারি ওয়াট, তিনি 2টা বই লিখছেন। যদিও নয়, উনি বিধর্মী লোক, ইসলাম বিদ্বেষী। 2টা বই লিখছেন, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাট মক্কা অ্যান্ড হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাট মেদিনা। 2টা বই লিখছেন। ওই বইতে বলতেছেন যে পৃথিবীর প্রথম লিখিত রিপাবলিকান সংবিধান হলো 624 খ্রিস্টাব্দে লিখিত মদিনার সনদ। ওইটাকে প্রথম লিখিত সংবিধান হিসেবে উনি ঘোষণা করছেন। যদিও আমেরিকা একটা সংবিধান লিখেছে সেই 8ম শতাব্দীতে, তারা বলতেছে এটা পৃথিবীর প্রথম রিপাবলিকান সংবিধান। কিন্তু মন্টেগোমারি উইলিয়াম মন্টেগোমারি উনি একজন পাশ্চাত্যের পণ্ডিত, অমুসলিম পণ্ডিত, ইতিহাসবিদ। উনি কিন্তু এই মদিনার সনদ 624 খ্রিস্টাব্দে যেটা লেখা আছে এটাকে প্রাধান্য দিচ্ছেন। এটাই পৃথিবীর লিখিত সংবিধান। এবং ওই সংবিধানে আপনার 52টি ধারার মধ্যে যে কয়টি ধারা আছে, এই ধারার মধ্য থেকে 1776 সালের 4 জুলাই আমেরিকানবাসীরা যখন ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করে, সেই 624 খ্রিস্টাব্দে মদিনার সনদের মূল কয়েকটা বাণী নিয়ে এই আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়েছে। আপনি শুনলে বিস্মিত হবেন, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের যে মূল বাণী তার প্রত্যেকটাই মদিনার সনদে পাবেন। সাম্যের কথা মদিনার সনদে পাবেন, সুবিচারের কথা মদিনার সনদে পাবেন, ন্যায় বিচারের কথা মদিনার সনদে পাবেন, মানবিক মর্যাদার কথা মদিনার সনদে পাবেন, স্বাধীনতার কথা পাবেন, সার্বভৌমত্বের কথা পাবেন। এ সমস্ত কথা বা এই যে জনগণের মানে যে অভিমত, পাবলিক অপিনিয়ন যে সর্বশ্রেষ্ঠ অপিনিয়ন, সভরেন্টি থাকতে হবে, এ কথা মদিনার সনদে উল্লেখ আছে। এটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখ আছে। আমাদের স্বাধীনতার সনদ এত বড় মূল্যবান দলিল
যেটা আমরা আমাদেরকে আমাদের শিক্ষকরা বা আমাদের বর্তমান সরকার বা অতীত সরকার এগুলো আমাদেরকে শেখায় নাই। ওর মধ্যে কী গুরুত্বপূর্ণ দলিল, কী গুরুত্বপূর্ণ আদর্শ আছে। শতভাগ হিন্দুত্ববাদী আদর্শে লিখিত 1972 সালের সংবিধান। সামনে জনগণ এটা নিয়ে লড়াই করছে, এটা কতটুকু গ্রহণ করা হবে, কতটুকু গ্রহণ করা হবে না, এটা জনগণ দেখবে। তবে 72 সালের সংবিধান এটা হিন্দুত্ববাদী সংবিধান। এই সংবিধান যখন লেখা হয় 72 সালে, এই সংবিধানের সঙ্গে ইন্ডিয়ান সংবিধানের তুলনা করে দেখবেন, দুটি সেন্টেন্স বাদে ইন্ডিয়ান সংবিধানে যা আছে 98% বাংলাদেশ সংবিধানে এই একই কথা লেখা আছে। দুটি সাবজেক্ট হলো জুডিশিয়াল রিভিউ আর একটা হচ্ছে রুল অফ ল। এই দুটি শব্দ ভারতীয় সংবিধানে নাই। আর আমাদের সংবিধানে যা আছে সমস্ত ভারতের সংবিধানে আছে। ভারতের সংবিধান যখন লিখতে বসে, যখন 1946 সালের 9 ডিসেম্বর ভারতীয় সংবিধান লিখতে বসে, এই সংবিধান লেখার প্রাক্কালেই শুরুতেই ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল, তার নাম হলো ক্লেমেন্ট অ্যাটলি। আর সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তার নাম হলো উইনস্টন চার্চিল। সাবেক প্রধানমন্ত্রী এবং সিটিং প্রধানমন্ত্রী 1946 সালে 1947 সালে এই ভারতের সংবিধান লেখা সম্পর্কে মন্তব্য করেছে, এটা একটা বর্ণ হিন্দুদের লেখা একটা দলিল। এখানে ওই ভারতবর্ষে মুসলমান, খ্রিস্টান, ইহুদি বা অন্য ধর্মের লোক, এদের ভবিষ্যৎ রাজনীতিক যে আশা আকাঙ্ক্ষা সব ধ্বংস হয়ে যাবে যদি ওরা এই ধরনের সংবিধান লেখে। কে বলেছে? ব্রিটেন বলেছে। তাহলে ব্রিটেন বলতেছে কি, যে হিন্দুত্ববাদী সংবিধান লিখলে ভবিষ্যতে ওই দেশের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় মানে মুসলমান, খ্রিস্টান, শিখ, ইহুদি এদের অস্তিত্ব থাকবে, ভারসাম্য থাকছে না। 1947 সালে 46 সালে বলে গেছে, দলিলে লেখা আছে। এই কথা কিন্তু 1929 সালের 31শে ডিসেম্বর, 1928 সালের 31শে ডিসেম্বর এবং 1929 সালের 1 জানুয়ারি অল ইন্ডিয়া মুসলিম লীগের কনফারেন্সে লেখা হয়েছে, এই হিন্দুত্ববাদী সংবিধান যদি ভারতবর্ষে কার্যকরী হয় তাহলে এই ভারতবর্ষের মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না। কোথায় লেখা আছে? অল ইন্ডিয়া মুসলিম লীগের কনফারেন্সে, দিল্লিতে সেই কনফারেন্সটা হয়েছিল। ভারতে যে সংবিধান আজকে প্রচলিত আছে, এই সংবিধানটা লেখা হয়েছিল 1928 সালে। 1928 সালের সংবিধানের বিরুদ্ধে মুসলমানরা আপত্তি দিয়েছিল যে তোমাদের এই সংবিধান লিখলে মুসলমানদের ভবিষ্যৎ অস্তিত্ব থাকবে না। ওখানে মোহাম্মদ আলী জিন্নাহকে একটা রিপোর্ট দিতে বলা হয়েছিল। মোহাম্মদ আলী জিন্নাহ ওখানে বলেছিল যে ওই ভারতে যে হিন্দুরা সংবিধান লিখেছে তার নাম হলো মতিলাল নেহরু। ওই নেহরুর রিপোর্ট সম্পর্কে মিস্টার জিন্নাহ বলতেছে, দ্য রিপোর্ট অফ নেহরু হ্যাজ অ্যাডপ্টেড এ ন্যারো মাইন্ডেড পলিসি হুইচ উইল রুইন, মানে সর্বনাশ করে দেবে, হুইচ উইল রুইন দ্য অল পলিটিক্যাল ফিউচার অফ অল মুসলিম ইন ব্রিটিশ ইন্ডিয়া। যদি হিন্দুরা ওই সংবিধান এখানে কার্যকরী করে, বলবৎ করে, তাহলে মুসলমানদের রাজনৈতিক স্বার্থ, ধর্মীয় স্বার্থ, তাদের ধর্মকর্ম, ইসলাম সব ধ্বংস হয়ে যাবে। অল ইন্ডিয়ান মুসলিম লীগের প্রেসিডেন্ট মিস্টার মোহাম্মদ আলী জিন্নাহ এই কথা বলেছেন। যে কথা 1929 সালে বলেছে জিন্নাহ, সেই কথা 1947 সালে বলতেছে ব্রিটিশের প্রধানমন্ত্রী, সেই কথা 1972 সালে বলতেছে আমেরিকা, সেই কথা বলতেছে 2013 সালে জাপান। তো স্যার, অনেক দুর্লভ এবং অনেক মূল্যবান এই ন্যায় বিচার আমরা পাবো না। জুলাই গণহত্যায় যারা জীবন বলিদান করেছেন, আমাদের ভবিষ্যৎ বংশধরদের একটা সুশাসন প্রতিষ্ঠার জন্য, সুবিচার, সুন্দর একটা সমাজ, সুশাসনের জন্য যে জীবন বলিদান করলো, 20,000 25,000 যারা আহত হলো, গুরুতর জখম হলো, এর 1%ও ন্যায় বিচার পাবে না। আশঙ্কার কথা আপনি বলছেন? আশঙ্কা না, আমি 100% লিখে দিতে পারি, 1%ও ন্যায় বিচার। কথাটা হলো আমার এই যে এই জুলাই হত্যাকাণ্ডের যারা যে বিচার পদ্ধতি চালাচ্ছে এখন বর্তমান, সেই বিচার পদ্ধতিতে 100% যারা ভিকটিম তারা ন্যায় বিচার পাবে না। 100% যারা আহত হয়েছিল তারা ন্যায় বিচার পাবে না। ওই যে 1,500-এর মতো যারা জীবন বলিদান করেছে, তাদের বাপ মা আত্মীয় স্বজন, তারা সুবিচার, ন্যায় বিচার পাবেন 100%। কারণ হচ্ছে এই বিচার পদ্ধতিটাই
এমনভাবে সাজানো হয়েছে যে সুবিচার যাতে না পায়, কিন্তু মনে হচ্ছে যে সুবিচার পাবে, আসলে সুবিচার পাবে না। এই সুবিচার সম্পর্কে ভারতীয়দের, ইংরেজদের সুবিচার সম্পর্কে একজন ফার্সি কবি বলেছেন যে যে এই বিচারিক পদ্ধতি সম্পর্কে বলেছে, জো জিতা ও হারা হয়, আর জো হারা ও তো মারা হয়। বিচার পদ্ধতি এমন মনে হচ্ছে যিনি হেরে গেছেন, যিনি জিতে গেছেন অ্যাকচুয়ালি তিনি হেরে গেছেন, আর যিনি হেরে গেছেন তিনি তো মরেই গেছেন। এই হলো বিচার পদ্ধতির শেষ ফল। কারণ ন্যায় বিচারের যে নীতি, ন্যায় বিচার কোন নীতিতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এই গভর্নমেন্ট 1998 সালে, বাংলাদেশ গভর্নমেন্ট 1998 সালে ন্যায় নীতির আইনে সই করেছে, কিন্তু এই ন্যায় নীতির যে পদ্ধতি আজও পর্যন্ত বাংলাদেশে এটা বাস্তবায়িত হয়নি, প্রতিষ্ঠিত হয় নাই। বাংলাদেশে ন্যায় নীতি প্রতিষ্ঠিত হলে রুল অফ ল প্রতিষ্ঠিত হতে হবে, এবং আমাদের যে ফৌজদারি বিচারিক সিস্টেম, সেই রুল অফ ল এর কোনো বালাই নেই। কারণ রুল অফ ল এ বিচার ব্যবস্থা সম্পর্কে বলতেছে, ফৌজদারি বিচার ব্যবস্থা সম্পর্কে বলতেছে যে অ্যান ইফেক্টিভ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, অ্যান ইফেক্টিভ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ইজ দ্য কি অ্যাসপেক্ট অফ দ্য রুল অফ ল। রুল অফ ল এর কি অ্যাসপেক্ট হলো ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, হুইচ ইজ ক্যাপেবল অফ ইনভেস্টিগেটিং অ্যান্ড অ্যাডজুডিকিং দ্য ক্রিমিনাল অফেন্সেস। অর্থাৎ এই বিচার ব্যবস্থায় যেন বিচার বিভাগ যেন অপরাধের ঘটনার সঠিক তদন্ত করতে পারে, এই ক্ষমতা বিচার বিভাগের থাকতে হবে এবং বিচার করতে হবে। কিন্তু আমাদের দেশের যে বিচার বিভাগ, সেই বিচার বিভাগের তদন্ত সংস্থার উপরে কোনো কর্তৃত্ব নাই। বাংলাদেশে যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যে তদন্ত সংস্থা, যেমন একটা আছে অ্যান্টি করাপশন বলা হয়, আমরা বলি অ্যান্টি করাপশন, ওখানে 99% জন ক্রিমিনালকে লালন করা হচ্ছে এবং ওই প্রতিষ্ঠানটা ওইভাবে প্রতিষ্ঠিত হয়েছে। বিচারিক ক্ষমতা অ্যান্টি কারাপশন কেড়ে নিয়েছে আইনের মারপ্যাচে। অ্যান্টি কারাপশনে যদি 100টা অভিযোগ যায়, 98টা অভিযোগ, ওই 98% অভিযোগ এই অ্যান্টি কারাপশনের যারা অথরিটি, তারা যদি মনে করে এগুলো আমরা তদন্ত করব আর এগুলো তদন্ত করব না, তাদের ইচ্ছার উপর নির্ভর করে, ডিসক্রিশনারি ক্ষমতার উপর নির্ভর করে, তাহলে 98টা নাকি তদন্ত করে না। আমি বাংলাদেশে আসার পরে অ্যান্টি কারাপশনের গোয়েন্দা সংস্থার এক অফিসারের সঙ্গে আমার সঙ্গে দেখা করতে আসলে আমি তাকে জিজ্ঞেস করি যে তোমাদের কাছে যখন অভিযোগগুলো আসে তার মধ্যে কত পার্সেন্ট তদন্ত করার, কত পার্সেন্ট তদন্ত করো না, এটা সিদ্ধান্ত দেয় কে? তখন উনি বলল, স্যার আমাদের এই যে চেয়ারম্যান আছে, কি মেম্বার আছে, কি আছে, ওরা যারা আছে ওরা 98টা তদন্ত করে না, 2টা তদন্ত করে। এই যে 98টা তদন্ত করে না, এই তদন্ত না করার ক্ষমতা অ্যান্টি কারাপশনকে কে দিয়েছে? কোনো আইন দেয় নাই, আইনের শাসন এটা বলে না। কিন্তু বাংলাদেশে সিস্টেমটা এমন করা হয়েছে, যারা একটু তদবির করে বাসে তাদেরটাই বিচারে হবে না, বিচারের ক্ষমতা অ্যান্টি কারাপশনের হাতে। অ্যাকচুয়ালি বিচারের ক্ষমতা থাকবে জুডিশিয়ারির হাতে। যে কোনো অভিযোগ, যে কোনো নালিশ এটা করবে বিচারকের কাছে, যে আমার বিচার করে দেন। কিন্তু তদন্ত সংস্থা বিচার করে দিচ্ছে 98%, তাদের বিচার শেষ, তাদের আর বিচার করা হচ্ছে না। অর্থাৎ জুডিশিয়ারির কোনো তদন্তের ক্ষমতা নাই। জুডিশিয়ারি যেখানে তদন্তের ক্ষমতা নাই, সেখানে মানুষ ন্যায় বিচার পাবে কি করে? এই জন্য বলতেছে যে অ্যান ইফেক্টিভ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ইজ এ কি অ্যাসপেক্ট অফ দ্য রুল অফ ল which will capable of investigating and adjudicating the criminal offences while ensuring the right of victims and the right of accused মানে আসামি is protected. যেখানে ভিকটিমের রাইট প্রোটেক্টেড হয় না, সেখানে কোনোদিন ন্যায় বিচার হতে পারে না। বাংলাদেশের
রাইট অফ ভিকটিম আজ পর্যন্ত কোনো সংবিধানে বা কোনো আইনে রাইট অফ ভিকটিম নাই। যদিও 1998 সালে বাংলাদেশ গভর্নমেন্ট সই করেছে, কিন্তু ওই পদ্ধতি আজও পর্যন্ত অ্যাপ্লাই হয় নাই। আজও পর্যন্ত জুডিশিয়ারির ক্ষমতা নাই। অ্যান্টি কারাপশনে যে 98% মামলা বিচার না করে ফেলে রাখছে, জুডিশিয়ারির কোনো কিছু করার, যদিও দায়িত্ব জুডিশিয়ারির উপরে আছে, বিচার বিভাগের উপরে দায়িত্ব আছে। কারণ বিচার বিভাগ, হোয়াট ইজ বিচার বিভাগ? জুডিশিয়ারি is the guarantor of rule of law. Judiciary is the guarantor of fundamental rights. Judiciary is the guarantor of liberty. Judiciary is the guarantor of human rights. Judiciary is the guardian of the constitution. Judiciary is the judiciary is the ফাইনাল আরবিটার অফ দ্য কনস্টিটিউশন। স্যার একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, এটা যে আপনার এই কথা সূত্র ধরেই, যেখানে যে মানুষ এখনো আমাদের দেশের মানুষ যারা নির্যাতিত, নিপীড়িত বা বিচার প্রার্থী, তাদের এখনো আশা ভরসা শেষ আশ্রয়স্থল কিন্তু মানুষ জুডিশিয়ারি কি মনে করে, জুডিশিয়ারিকে মনে করে। জুডিশিয়ারিকে এমনভাবে তৈরি করা হয়েছে, এই কথার উত্তর তাহলে আমি অন্যভাবে দেব, ঐতিহাসিকভাবে দেব। এই ভারতবর্ষে যে আইনগুলো রচনা করে গেছেন তার নাম হচ্ছে লর্ড মেকলে। তো লর্ড মেকলেকে আইন কমিশনের চেয়ারম্যান বানানো হয়েছিল 1934 সালে, 1934-এ 1834 সালে ভারতে একটা ল কমিশন তৈরি করা হয় এবং যার নেতৃত্বে করা হয় তার নাম হচ্ছে লর্ড মেকলে। লর্ড মেকলেকে ব্রিটিশ গভর্নমেন্ট তার পার্লামেন্টে ডেকে বলে, এই যে আইন কমিশনের চেয়ারম্যান মহোদয়, আপনাকে ওখানে চেয়ারম্যান বানিয়ে পাঠানো হচ্ছে ভারতবর্ষে কি জন্য জানেন? আমরা ভারতবর্ষ হাজার হাজার বছর শাসন করব, হাজার হাজার বছর শাসনের সাথে শোষণ করব। কিন্তু এই অবস্থাতে ওই ভারতবাসী ওদেরকে শাসন শোষণ করবে, কিন্তু ওরা যেন চিৎকার করে কাঁদতে না পারে, এমনভাবে একটা জুডিশিয়াল সিস্টেম তৈরি করতে হবে। 1935 সালের 2রা ফেব্রুয়ারি আপনার ব্রিটিশ পার্লামেন্ট প্রসিডিং যদি পড়ে দেখেন, ওইখানে লেখা আছে, গুগলে সার্চ দিলেও পাওয়া যাবে। এই কথাগুলো ভারতের প্রথম যিনি ল কমিশনের চেয়ারম্যান তাকে বলা হয়েছিল, এমনভাবে বিচার আচার সিস্টেম করে দেওয়া হবে, মনে হচ্ছে যে বাদী বিচার পেয়ে যাচ্ছে, সুবিচার, বিবাদীও পেয়ে যাচ্ছে, কিন্তু বাদীও বিচার পাবে না, বিবাদীও বিচার পাবে না। এর ফাঁকে ওরা যে মামলা চালাবে, মামলা চালানোর সময় যত টাকা সংসারের সব জজকে দিতে হবে। জজ হচ্ছে শ্বেতাঙ্গ, আবার উকিল তখন শ্বেতাঙ্গ ছিল, ওই শ্বেতাঙ্গ দিতে হবে। দারোগা যারা পুলিশ, ওটাও শ্বেতাঙ্গ ছিল। সব টাকা নিয়ে যায় দারোগা ইংরেজদেরকে দিবে, সব টাকা নিয়ে যায় ইংরেজ উকিলকে দিবে, সব টাকা নিয়ে যায় দারোগা বিচারককে দিবে, বাদী ফতুর, সব শেষে বাদী বিবাদী ফতুর হয়ে যাবে। কিন্তু মামলা চালাবে দুজন, একজন আর একজনের বিরুদ্ধে। ওরা এটাতে ব্যস্ত থাকবে, আমরা লুট করব আর শোষণ করব, হাজার হাজার বছর শোষণ করব। আমরা কিন্তু বহু সারা ভারতে রেল লাইন টেল লাইন সব বসানো হচ্ছে, হাজার হাজার কোটি টাকা খরচ করে আমরা এটা করতেছি। ওদেরকে শোষণ করব, শাসন করব, কিন্তু এই মামলার জালে আটকায় থাকবো, ওরা যেন আমাদের বিরুদ্ধে আন্দোলন করার সুযোগ না পায়। তুমি আইন তৈরি করবে এইভাবে। লর্ড মেকলেকে এই কথা বলেছিল 1835 সালের 2রা ফেব্রুয়ারি। প্রসিডিং অফ হাউস অফ কমন্স পড়লে বের করলে পাবেন। স্যার অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক সময়, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আসলে আপনার কাছ থেকে শিখার, জানার এবং এই জাতির জন্য অনেক কিছু রয়েছে আমাদের, যেগুলো আমাদের জন্য আসলে এতদিন জানি না আমরা। আসলে 2013 সাল বললেন, 13 সাল থেকে আজকে পর্যন্ত এই সময়টা আমরা আসলে অন্ধকারে ছিলাম। মানে আপনার যেই জুডিশিয়াল সিস্টেম বা আমাদের জুডিশিয়াল যে কথাগুলো বললেন, যে তো সামনের দিনে আমরা আরও অপেক্ষা করব। স্যার আবার কোনো এক সময় আপনি আমাদেরকে, আমরা আপনার কাছে সময় নিব, আসবেন। থ্যাংক ইউ স্যার, অনেক 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 ধন্যবাদ। জুডিশিয়ারি সম্পর্কে বহুত কথা বলার আছে, বহুত বিষয় জানার আছে। আমরা সমৃদ্ধ হব। জুডিশিয়াল কমিশনও গঠন করা হয়েছে, আমি জানি না, বিভিন্ন কমিশন সংস্কার কমিটি করা হয়েছে।
জি এইসব সংস্কার কমিটি কে কি রিপোর্ট দিয়েছে আমি তেমন কিছু আমার নজরে পড়ে নাই, এক্সেপ্ট লোকাল গভর্নমেন্টের যে রিপোর্টটা দিয়েছে জি। এখানেই কেবলমাত্র আইনের শাসনের বিষয়গুলো নিয়ে আসছে, স্যার, এছাড়া আর কেউ আবার কোনো এক সময় স্যার আপনাকে আমরা আমন্ত্রণ জানাবো, আমাদেরকে আবার স্যার ধন্য করবেন আপনি এসে কি। সুপ্রিয় দর্শক পাঠক, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। আজকে আমরা একজন সাহসী মানুষের কথা শুনলাম, ন্যায় বিচারের কথা বললেন, যিনি নিজের জীবনকে ঝুঁকিতে রেখেও ন্যায় বিচারের পক্ষে রায় দিয়েছিলেন এবং একটি দৃষ্টান্ত হয়ে থাকবে সেটি এই জাতির জন্য যুগ যুগ ধরে। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।